গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে একাদশ শ্রেণীর আমার দ্বিতীয় ক্লাস। এখানে আগের দিন আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিকটা করেছি, পৃথিবীর অভ্যন্তর ভাগ। এখন নেক্সট টপিক যেটা ছিল সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব সোজা, যেটা হচ্ছে সমস্থিতি। সমস্থিতি নিয়ে আজকে একটু আলোচনা করব। প্রথমত বলি যে এই সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেন কে, এটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তিনি হলেন ডাল্টন। এটা কিন্তু শর্ট প্রশ্নে তোমাদের যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, তো এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, এই সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেন ইনি একজন ভূবিজ্ঞানী, ডাল্টন। এবার বলি যে সমস্থিতিটা কথাটার মধ্যে কি আছে। দেখো, সম, এখানে দুটো কথা আছে, একটা হলো সম, আরেকটা হচ্ছে স্থিতি। সম মানে সমান, আর স্থিতি মানে অবস্থা। এই দুটোকে এইভাবে ভেঙে নাও, তাহলে আর সমস্থিতি কাকে বলে জানতে অসুবিধা হবে না। এবারে এটাকেই রেখে কিভাবে বলবো সমস্থিতি কাকে বলে। পৃথিবী পৃষ্ঠে যেসব ভূমিরূপগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে যে তাদের সমান অবস্থা বজায় রেখে চলেছে, এটাকেই সমস্থিতি বলে। বোঝা গেল? তাহলে ওইখানে সমান অবস্থার কথা রয়েছে, তাহলে বলতে হবে পৃথিবী পৃষ্ঠে যে সকল ভূমিরূপ রয়েছে তারা দীর্ঘদিন ধরে নিজেদের অবস্থা একটা সমান পরিস্থিতির মধ্যে রেখেছে বা সমান অবস্থা বজায় রেখেছে নিজেদেরকে, সেটাই হলো সমস্থিতি। এবার সমস্থিতির ধারণাটা কিভাবে এলো যদি আমরা বলি যে তোমরা জানো ভূপৃষ্ঠের উপর প্রধান প্রধান যেসব ভূমিরূপগুলো দেখতে পাই তার মধ্যে প্রধান হলো পর্বত, পাহাড়, মালভূমি, সমভূমি, এইগুলি। এইবার নদী কোথা থেকে তৈরি হয়? আমরা জানি বেশিরভাগ নদী পর্বতের চূড়া বা পাহাড়ের মাথা থেকে বা মালভূমির উঁচু কোনো অংশ থেকে মূলত সৃষ্টি হয়। এবং সৃষ্টি হওয়ার পর এই নদীগুলোর প্রধান কাজ কি হয়? যেহেতু ওই পাহাড়, পর্বত, মালভূমি এলাকার ঢাল যথেষ্ট বেশি থাকে, তাই নদীর গতিবেগও বেশি থাকে, তাই নদীগুলো প্রধান কাজ হচ্ছে ক্ষয় করতে থাকে। নদী সৃষ্টি হওয়ার পর প্রথমেই নদী কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষয় করতে থাকে। এবার যদি আমার এইখানে একটা প্রশ্ন হচ্ছে, যদি প্রচণ্ড পরিমাণে ক্ষয় করতে থাকে তাহলে তো পাহাড়ের মাথা বা পর্বতের মাথা বা মালভূমির শীর্ষদেশগুলো ক্ষয় পেতে একটা সময় তো ছোট হয়ে যাওয়ার কথা। কোনো কিছু ক্ষয় পেলে কী হয়? তার উচ্চতা কমে যায়। তাহলে উচ্চতাটা তো কমে যাওয়ার কথা, কিন্তু কমে তো যায়নি। আজও পর্যন্ত কি কোনো এমন কিছু ভূমিরূপ আছে যেগুলো নিজের চোখে বা কোনো লাইভে দেখতে পেয়েছো যে যার উচ্চতা কমে গিয়েছে? এরকম তো আমরা দেখতে পাই না। তাহলে কিভাবে হয় এটা? এই যে কিভাবে হয়, এই যে নিজেদের অবস্থাটাকে কোনোভাবেই পরিবর্তন করতে দেয় না, এত ক্ষয়, এত বিভিন্ন রকম অসুবিধার মধ্যেও নিজেদেরকে টিকিয়ে রাখে সমান অবস্থায়, সেটাকেই কিন্তু সমস্থিতি বলে। এবং সেটাই হলো মূল প্রমাণ তার, যে সমস্থিতির ব্যাপারটা তার একটা প্রধান প্রমাণ হচ্ছে তাই যে নিজেদের অবস্থা কিন্তু কোনোভাবেই পরিবর্তন হয় না। এবার আমি একটা ছবির সাহায্যে বোঝাবার চেষ্টা করি। ধরো এই উঁচু জায়গাটা, ধরো পাহাড় পর্বত, আমি ধরে নিলাম পাহাড়। তারপর এই পাহাড়ের উঁচু থেকে ধরো একটা নদী তৈরি হলো, তাহলে নদী এখানে ক্ষয় করবে, ক্ষয়িত পদার্থ নিয়ে যাবে কোথায়? সমুদ্রে। এইখানে ধরো সমুদ্র ছিল, ক্ষয়িত পদার্থ এখানে জমা করবে, এখান থেকে কাটতে, তাহলে এর উচ্চতাটা তো এখান থেকে যদি ক্ষয় হয় তাহলে এর উচ্চতা ক্রমশ কমে যাবে, হ্যাঁ কি না?
উচ্চতা কমতে থাকবে। এইবার যদি কমে যায় তাহলে তো একই রকম অবস্থা বা সমান অবস্থা বজায় রইল না, এর উচ্চতা তো কমে গেল। কিন্তু সমস্থিতিতে বলছে উচ্চতা তো কমে না, বা আমরাও দেখি কোনো দিনই উচ্চতা কমছে না। যেমন এভারেস্টের উচ্চতা কমছে কি, আরও বাড়ছে, বই কমছে না। আমরা জানি 8,848 মিটার ছিল, এখন বর্তমানে 8,850 মিটার হয়েছে। বেশিরভাগ পর্বত মালভূমির উচ্চতা কিন্তু একই রয়েছে। তাহলে কিভাবে হয়, প্রসেসটা কিভাবে কাজ করে আমরা জানি। ভূঅভ্যন্তরের আগের চ্যাপ্টারে আমি পড়িয়েছি যে 100 কিমি গভীরে একটা স্তর থাকে, তার নাম হচ্ছে অ্যাস্টোনোস্ফিয়ার। কি নাম? অ্যাস্টোনোস্ফিয়ার কী দিয়ে গঠিত? অ্যাস্টোনোস্ফিয়ার মানে পুরোটাই ম্যাগমা দিয়ে গঠিত, ম্যাগমা ভরা আছে এটা। এখানে যে পলিটা জমা হয় সমুদ্রের উপকূল থেকে যদি আমরা সমুদ্রের গভীরের দিকে যাই তাহলে একটা মহীখাত দেখতে পাবো, এবং সেই গভীর খাত, যে মহীখাত দেখা যায়, সেই খাতে যখন সেই পলিগুলো পড়ে, সেখানে এই পলিগুলো অ্যাস্টোনোস্ফিয়ারে চলে যায়। মহীখাতগুলো এতটাই গভীর হয় যে অ্যাস্টোনোস্ফিয়ারকে স্পর্শ করে থাকে এই জায়গাটায়। এবার যখনই এখানে পলি পড়বে তখন এই চাপটা, এই যে অ্যাস্টোনোস্ফিয়ারের উপর যে চাপ দেবে পলিটা, সেই চাপের জন্য অ্যাস্টোনোস্ফিয়ার কিন্তু ওই চাপটাকে নিয়ে আবার যেখান থেকে চাপ কমে যাচ্ছে সেখানে চাপ দেবে, এইভাবে এসে আবার চাপটা এইভাবে দেবে, এবং এই পাহাড় আবার সেম নিজের আকারে ফিরে যাবে। বোঝা গিয়েছে কি? একটা সাইক্লিক ওয়েতে কাজ করে, মানে চক্রাকারে এটা ঘুরতে থাকে শক্তিটা। এখান থেকে পলিটা যায়, এখানে গিয়ে চাপ দেয়, অ্যাস্টোনোস্ফিয়ার আবার এই চাপ এনে এখান থেকে ঠেলে দেয়, ঠেলে দিলে আবার পাহাড় তার নিজের উচ্চতায় ফিরে যায়, বা পাহাড় বা অন্য কোনো ভূমিরূপ। তাই এদের কোনো অবস্থার পরিবর্তন হয় না, অবস্থা সমান থাকে। তাই এই ধারণাটাকেই বলা হয় সমস্থিতি। এবার সমস্থিতি নিয়ে বহু ভূবিজ্ঞানী বিভিন্ন মতবাদ তাদের বা যুক্তি দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা, যে দুজন ভূবিজ্ঞানীর তত্ত্ব আমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাসেও রয়েছে, তার মধ্যে বিখ্যাত দুজন হলো, এই দুজনের নাম মনে রাখতে হবে। একজন হলো এইরি, অনেক জায়গায় এরামও লেখা থাকে, অ্যাকচুয়াল ইংরাজিতে যেটা স্পেলিং আছে এইরি। আর 2 নম্বর প্রাট। এইরি ও প্রাটের তত্ত্ব, এই দুজনের তত্ত্ব তোমাদের সিলেবাসে আছে, এবং এদের দুজনেরই সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা রয়েছে তত্ত্বের মধ্যে। এদের দুজনের আলাদা আলাদা করে আমি এবার খুব শর্টে এই দুজনের তত্ত্ব আমি আলোচনা করে দেবো। এখানে দেখো খুব সোজা, একটু খেয়াল করলেই পারবে। প্রথম আসি এইরি তত্ত্ব। এইরি কি বলেছিল? 1855 সালে এইরি তার তত্ত্বটি দিয়েছিল, যদিও সাল অতটা ইম্পর্টেন্ট না, তবুও বলে রাখা ভালো। এইরি কী করেছিল? এইরি বলেছিল যে পৃথিবী পৃষ্ঠের যে ভূমিরূপগুলো রয়েছে তাদের উচ্চতার হেরফেরের কারণ হিসাবে উদস্থৈতিক ভারসাম্য কথা তিনি বলেছিলেন। উদস্থৈতিক ভারসাম্যের কথা, কিসের কথা? এইগুলো মনে রাখবে, এই যে শব্দগুলো বলছি, উদস্থৈতিক ভারসাম্য, অবশ্যই এগুলো মনে রাখবে, এইগুলোই থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসবে। তাহলে উদস্থৈতিক ভারসাম্যের কথা বলেছিল।
যার জন্য ভূমিরূপের উপরে যে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন ভূমিরূপ অবস্থান করছে, তার কারণ হিসাবে তিনি এই উদস্থৈতিক ভারসাম্যের কথা বলেছিলেন। এইটা বোঝাবার জন্য ইনি দুটো পরীক্ষা করেছিলেন। ফার্স্ট পরীক্ষা, যেটা ল্যাবে উনি পরীক্ষা করেছিলেন, উনি একটা পাত্রে জল নিয়েছিলেন। জল নিয়ে বিভিন্ন সমঘনত্বের বিভিন্ন উচ্চতার কাঠের খণ্ড নিয়েছিলেন। তাহলে কী বললাম? সমঘনত্বের, কি বললাম? এইগুলো মনে রাখতে হবে। সমঘনত্বের অসম উচ্চতার কাঠের খণ্ড নিয়েছিলেন, নিয়ে ভাসিয়ে দিয়েছিলেন। ভাসিয়ে লক্ষ্য করে দেখেছিলেন যে যে বরফ যেমন হিমশৈলগুলো জলে ভাসে, 9 ভাগ জলের নিচে থাকে, 1 ভাগ জলের ওপরে থাকে, সেইভাবে বিভিন্ন উচ্চতায় এই কাঠের খণ্ডগুলো অবস্থান করছে। যেমন দেখো, যেটা সবচেয়ে লম্বা উচ্চতার বা সবচেয়ে লম্বা কাঠের টুকরো ছিল, সেটি তত গভীরে অবস্থান করছিল। তার থেকে কম উচ্চতারটা আর একটু কম গভীরে অবস্থান করছিল। তার থেকে আর একটু কম যেটা, সেটা আর একটু কম গভীরে, তার নিচটা তলদেশটা কম গভীরে অবস্থান করছিল। এই যে বরফ জলে ভাসিয়ে দিয়ে যে পরীক্ষা, সেটাকেই বলা হয় উদস্থৈতিক ভারসাম্য। এই যে নিজেদের মধ্যে, এই যে জলের মধ্যে বরফ যেমন ভাসে বা হিমশৈল যেমন ভাসে, সেইটাকেই বলা হয় উদস্থৈতিক ভারসাম্য। নিজেদের মধ্যে ভারসাম্য অবস্থান করছিল। কিন্তু এইটা এবং এই কথাটা, এই দুটো কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা থেকে নাহলে এটা থেকে এই প্রশ্ন তোমাদের আসবেই। বলতে পারে উদস্থৈতিক ভারসাম্যের কথা কে বলেন, বা সমঘনত্বের বা ঘনত্বের, সমঘনত্বের অসম উচ্চতার কাঠের খণ্ড নিয়ে কে পরীক্ষা করেছিলেন, সেটা এই। পরবর্তীকালে আরও বেশি সঠিক হওয়ার জন্য পরবর্তীকালে আর একটা পরীক্ষা করেছিলেন। কি? আবার একটা পাত্র নিয়েছিলেন, সেখানে তিনি জলের পরিবর্তে পারদ নিয়েছিলেন। কি? পারদ। এখানে ছিল জল, সেকেন্ড পরীক্ষায় কি করলো? পারদ নিয়ে নিল। কি নিল? পারদ। পারদ নিয়ে একই রকম সমঘনত্বের বিভিন্ন উচ্চতার তামার কয়েকটি সমঘনত্বের অসম উচ্চতার, এখানে যেন কাঠের খণ্ড ছিল, সে জায়গায় এখানে কী নিয়েছিল? তামার খণ্ড। কিসের? তামার খণ্ড নিয়ে ভাসিয়েছিল। এবং সেম দেখা গিয়েছিল, যারা যত ওপরে রয়েছে তার ভূমিভাগ মানে ভিতটা তত নিচে রয়েছে। এই নাম। তাহলে তিনি এই পরীক্ষা করে তিনি এই উদস্থৈতিক ভারসাম্য এবং সমঘনত্বের অসম কাঠের খণ্ড বলেছে। এবং উনি বলেছেন যে এই যে কেন এরা উচ্চতার হেরফের, তার কারণ হিসাবে তিনি বলেছেন যে যার বলছে এগুলো প্রথম থেকে এদের উচ্চতা অনেক বেশি। যেমন সবচেয়ে বেশি উচ্চতা কার? পর্বতের। তো পর্বতটা সবসময়, পর্বতের ভিতটাও অনেক গভীরে থাকবে, সবচেয়ে বেশি গভীরে থাকবে। আর তারপরে উচ্চতা কার? মালভূমি। তো মালভূমি তার থেকে একটু কম গভীরে থাকবে। এরকমভাবে তিনি বলেছিলেন যে যা মানে উচ্চতার হেরফেরের জন্য তিনি প্রধানত বলেছিলেন যে উদস্থৈতিক ভারসাম্যের জন্য এরম হয়, কোনো রকম ঘনত্বের জন্য বা অন্য কোনো কারণে এটা হয় না। তাহলে এই দিকটা মিটে গেল। তাহলে এরপরে আসছে প্রাট। এই দুটো অবশ্যই মনে রাখবে, এই দুটো। এবারে প্রাট কি বলেছিল? প্রাট বলেছিল এরির সমালোচনা করে, হ্যাঁ, প্রাট কিন্তু 1859 সালে তার তত্ত্ব
প্রকাশ করে। সালটা মনে রাখতে হবে এমন নয়, তবুও বলে নিই। ইনি কি বলেছিলেন, ইনি এইরির সমালোচনা করে একটা তত্ত্ব খাড়া করে। ইনি বলেন যে সমঘনত্বের, এই যে সমঘনত্বের, এইরি যে সমঘনত্বের বিভিন্ন ভূত্বকীয় খণ্ডগুলোর কথা বলেছিল, বা ভূত্বকের যে খণ্ডগুলো বলেছিল যে সমঘনত্বের হবে, উনি বলেছিলেন না, সমঘনত্বের নয়, সব ভূত্বকীয় খণ্ডগুলো সবই অসমঘনত্বের, এবং এই ঘনত্বের সঙ্গে উচ্চতার সম্পর্ক ব্যস্তানুপাতিক হবে, তিনি প্রথম বলেছিলেন। তাহলে এনার যে বিষয়টা, সেটা যেটা অবশ্যই মনে রাখতে হবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ভূত্বকীয় খণ্ডগুলোর উচ্চতা ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। মানে যার ঘনত্ব যত বেশি হবে তার ভূভাগে বা ভূপৃষ্ঠে উচ্চতা তত কম হবে। বোঝা গেল? যার ঘনত্ব বেশি হবে তার উচ্চতা কম হবে, আর যার ঘনত্ব কম হবে তার উচ্চতা বেশি হবে। এই হিসাবেই তিনি বলেছিলেন যে ভূভাগের এই জিনিসগুলো, মানে ভূত্বকীয় খণ্ডগুলো অবস্থান করছে বিভিন্ন উচ্চতায়। তাহলে এনারটা যদি মেনে নিই, তাহলে কী হবে? পাহাড়ের ঘনত্ব সবচেয়ে বেশি না কম? বেশি, কারণ পাহাড় অনেক উচ্চতা অনেক বেশি, তাহলে ঘনত্ব অনেক কম। পাহাড়ের ঘনত্ব অনেক কম। আবার তারপর মালভূমি, পাহাড়ের তুলনায় ঘনত্ব বেশি, তাই উচ্চতা কম। এইভাবে সাজালে সমভূমির ঘনত্ব সবচেয়ে বেশি, বা সমুদ্রতলের ঘনত্ব সবচেয়ে বেশি হবে এনার মানে প্রাটের ধারণা অনুযায়ী। এবার ইনি বলেছিল যে তাদের বেশগুলো কোথায় তাহলে দাঁড়িয়েছে। ইনি বলেছিল যে, এটাও মনে রাখতে হবে, ইনি প্রথম প্রতিবিধান তলের কথা বলেন। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিবিধান, লাইন অফ কম্পেনসেশন। কি এটা? কি এটা? খুব ইম্পর্টেন্ট, এটা খুব পরে পরীক্ষাতে তোমাদের খুব, প্রতিবিধান তলের কথা কে প্রথম বলে? এটা একটা তল যার উপর ভূত্বকীয় প্রত্যেকটি খণ্ড সমান চাপ দিয়ে বিভিন্ন উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। মানে এইখানে দেখো, একটু ছবিটা দেখো, ভালো করে বুঝতে পারবে। উনি বলেছিলেন এরকম একটা প্রতিবিধান তল আছে যার উপর পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সব এরকম দাঁড়িয়ে আছে। এটা যদি পাহাড় ধরি, এটা যদি পাহাড় যাই ধরি, বিভিন্ন খণ্ডগুলো এই একটাই তলের উপর, সবাই একটা নির্দিষ্ট তলের উপর সমান চাপ দিয়ে সবাই একই তলে দাঁড়িয়ে আছে। কিন্তু এদের উচ্চতার পার্থক্যের কারণ কি? উচ্চতার পার্থক্যের কারণ হচ্ছে ঘনত্বর হেরফের। বোঝা গেল? উচ্চতার পার্থক্যের প্রধান কারণ হচ্ছে ঘনত্বের হেরফের। এই যে প্রথমে বলেছে উচ্চতার সঙ্গে ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে এর উচ্চতা বেশি, তার মানে ঘনত্ব কম, এর উচ্চতা তার থেকে আবার এর ঘনত্ব বেশি, এইভাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখেছি। বোঝা গেল? এবার এইটাকে প্রমাণ করার জন্য প্রাট যে পরীক্ষাটা করেছিল, উনি একটা এরম ল্যাবে একটা পাত্র নিয়েছিল, পাত্রের মধ্যে ওই একই রকমভাবে পারদ নিয়েছিল, বেশ কিছুটা পারদ নিয়ে বিভিন্ন ধাতুর খণ্ড নিয়েছিল, বিভিন্ন ধাতুর একই ব্যাসার্ধের, বিভিন্ন ধাতুর কিন্তু একই ব্যাসার্ধের, কিন্তু ঘনত্ব সবার আলাদা। যেহেতু বিভিন্ন ধাতু, তাই তাদের ঘনত্ব কিন্তু একই নয়। যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এদের ঘনত্ব তো একই নয়, কিন্তু এদের সবার কিন্তু ব্যাসার্ধ একই নিয়েছিল। নিয়ে যখন এদের ভাসিয়েছিল এই পারদের মধ্যে, তখন উনি দেখতে পেয়েছিলেন যে একটা লেভেলের ওপর সমস্ত খণ্ডগুলো একটি নির্দিষ্ট চাপ দিয়ে তাদের ঘনত্ব অনুযায়ী তারা বিভিন্ন উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। বোঝা গেল? এইভাবে তাহলে এইটা হলো লাইন অফ কম্পেনসেশন বা প্রতিবিধান তল। এবার এদের দুজনেরই একটু করে হলেও সমালোচনা আছে। সমালোচনাটা কি? যে সমালোচনা তোমরা ভালো করে জানো,
আমি একটু বলে নিই, খুব সোজা একটা দুটো বলে দেবো। এই দিকটা যদি মেনে নিই যে যা বরফের ভাষা বা হিমশৈল যেমন ভাসে উদস্তৈত্বিক ভারসাম্য, তাহলে কি, যদি হিমশৈল যেমন যে 9 ভাগ জলের তলায় থাকে, 1 ভাগ তার ওপরে থাকে, তাই যদি হয় তাহলে এভারেস্টের উচ্চতা কত? 8848 মিটার, প্রায় আমরা কি বলতে পারি প্রায় 9 কিলোমিটার। 9 কিলোমিটারের সঙ্গে 9 কিলোমিটার যদি ভূপৃষ্ঠের ওপরে থাকে, তাহলে ভূপৃষ্ঠের নিচে আছে কত? 9 ইন্টু 9, 9 9 81, আমি ধরে নিলাম 80 কিলোমিটার। 80 কিলোমিটার আরও কম ধরে নিলাম, যেমন ধরে নিলাম 70 কিলোমিটার নিচে আছে। আমরা জানি যে 70 কিলোমিটার ভূ অভ্যন্তরে গেলে আমাদের টেম্পারেচার প্রায় 2200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এবার তোমরাই বলো, 2200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো দিনই পাথর এই কঠিন অবস্থায় থাকতে পারে না, কোনো শিলা কঠিন অবস্থায় থাকতে পারে না। 1100 ডিগ্রি টেম্পারেচার অ্যাস্ট্রোস্ফিয়ারে গেলেই সব গলে যায়, আর তার ডবল 2200 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ওখানেই হয়ে যায়, মানে 70 কিলোমিটারে যদি প্রায় 2200 কিলোমিটারের কাছাকাছি হয়ে যায়, তাহলে তো গলে যাবে। তাহলে এটা কোনোভাবেই মানা যায় না যে এভারেস্টের বা হিমালয়ের যে শিকড়টা আছে সেটা এত গভীরে থাকতে পারে। তাহলে এখানে এনার একটা এই কথার মধ্যে কিছু সমালোচনা রয়ে গেল। তাছাড়াও উনি যে এই যে ভূ অভ্যন্তরে গেলে চাপ এবং তাপ দুটো বাড়ে, এই কথাটা কিন্তু ওনার তত্ত্বের মধ্যে ছিল না। নেক্সট, প্রাটের মধ্যে কি সমালোচনা ছিল? প্রাট যে বলেছিল যে প্রতিবিধান তলের কথা বলেছিল, এই প্রতিবিধান তলের গভীরতা সম্পর্কে কিন্তু সঠিক ধারণা তিনি বা সঠিক বলতে পারেনি গভীরতা। পরবর্তীকালে যদিও অনেকে বলেছে যে প্রতিবিধান তলের গভীরতা কত, 100 মিটার, কিন্তু উনি এটা ঠিকঠাক বলতে পারেনি। বলেছিল যে একটা তল আছে যে প্রতিবিধান তল, যার উপর সবাই সমান চাপ দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু এনার গভীরতাটা উনি ঠিকঠাক তখন বলতে পারেননি। তাছাড়াও এই যে বিভিন্ন ঘনত্বের যে কথা উনি বলেছেন, এটা কিন্তু সব সময় ঠিক না যে পাহাড় মানেই তার ঘনত্ব অনেক কম মালভূমির থেকে। এটা কিন্তু বাস্তব ক্ষেত্রে বাস্তবে কিন্তু এটা একেবারেই ঠিক নয়। বোঝা গেল? এই পর্যন্তই তোমাদের ছিল এই দ্বিতীয় অধ্যায়ের যে সমস্থিতি। এখানে আমি আজকের মতো শেষ করলাম। এরপরেও যদি কিছু জানার থাকে এই সমস্থিতি সম্পর্কিত, তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো।